হ্যালো ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন। তো আজকে আমার টপিক হচ্ছে 1 to 100x বেগার স্টক। নর্মালি কিভাবে শেয়ার বাজার থেকে 1 লাখ টাকা দিয়ে 1 কোটি টাকা উপার্জন করা যায় এ ব্যাপারে একটা টপিক, যেটাকে আমি বুঝাচ্ছি যে 100 বেগার স্টক। বেসিক্যালি এই টপিকটা চুজ করার পিছনে একটা কারণ আছে। রিসেন্টলি আমি একটা বই পড়ছি, ওই বইটার থেকে ইন্সপায়ার হয়েই আমি এই টপিকটা চুজ করেছি এবং আমি কিছু ওয়ার্কশপ করব, যার মাধ্যমে নেক্সট কিছু ভিডিও বানাবো, যার মাধ্যমে আমরা এরকম 100 বেগার স্টক খুঁজে বার করার চেষ্টা করব। এবং আমার যে চ্যানেল, আমার একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে মাল্টি বেগার স্টকের, সেটাতে আশা করি যারা জয়েন করবেন তাদের সাথে একটা ডিসকাশনও করব যে কীভাবে মাল্টি বেগার স্টক 100x মাল্টিবেগার স্টক চুজ করা সম্ভব। বেসিক্যালি বাংলাদেশে স্টক মার্কেটে একটু ডিফিকাল্ট বাট ইম্পসিবল না। তো বেসিক্যালি আমরা এখন আমার আজকে এই ভিডিওটাতে আপনারা দেখতে পারবেন যে বেসিক্যালি মাল্টিবেগার স্টক চুজ করার জন্য 100 বেগার যেটা, সেই ধরনের স্টক চুজ করার জন্য কি কি জিনিসে আমাদের লক্ষ্য করতে হবে এবং কি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা আমাদের কনসিডার করতে হবে সেটাও আমি ভিডিওর লাস্টে বলে দিব। সো সবাই ভিডিও পুরোটা দেখবেন। মার্কেটে এটা পসিবল হয়েছিল এবং ইন্ডিয়ান শেয়ার মার্কেটে আমি কিছু একজনের এক্সাম্পল আমরা পাই, রাকেশ ঝুনঝুনওয়ালা, যে কিনা অনেক বেশি প্রফিট করতে সক্ষম হয়েছিল এবং অনেক কনসিস্টেন্টলি সে বড় ধরনের অ্যামাউন্ট শর্ট টার্মের মধ্যে বানায় ফেলতে সক্ষম হয়। যদি আমরা ওয়ারেন বাফেট মনে করি শেয়ার মার্কেটে, সেটা ইউএসএর, অ্যান্ড দেন যদি আমরা মনে করি ইন্ডিয়ার জন্য, তাহলে রাকেশ ঝুনঝুনওয়ালা। বাংলাদেশের জন্য আই ডোন্ট নো, আপনারা যদি জানা থাকে অবশ্যই বলবেন। কারণ বাংলাদেশে যদি একজন শেয়ার মার্কেট থেকে অনেক পয়সা আলা হয়ে যায়, তাহলে তাকে কিন্তু মনে করা হয় যে সে করাপশন করে হয়েছে, যেটা কিন্তু আসলে সব ক্ষেত্রে ঠিক না। তো যাই হোক, রাকেশ ঝুনঝুনওয়ালার মেন দুইটা শেয়ার ছিল, যেটা হলো টাটা এবং টাইটান শেয়ার ইনভেস্টমেন্ট, যে দুটা শেয়ার যেটার আমার গ্রাফ এখনই দেখাবো, যার মাধ্যমে বুঝতে পারবেন যে এটা কি ধরনের বেগারে পরিণত হয়েছিল। সো চলুন আমরা যদি ফার্স্টেই টাইটানেরটা দেখি। টাইটানটাই হচ্ছে একটু বেশি মুভ করেছিল। তো টাইটানটা কিন্তু 21 বছরের মধ্যে হয়েছিল 1 লাখ টাকা 20 কোটি টাকায়, তার মানে 1 লাখ টাকা এগেনস্টে, এবং সেটা কম্পাউন্ড হয়ে 20 কোটি টাকা হয়েছে, এরকমই তো মনে হচ্ছে না, বাট এরকম না ব্যাপারটা। যদি আমরা একটু গ্রাফটা দেখি তাহলে বুঝতে পারবো। এখানে দেখুন টাইটান শেয়ারটার গ্রাফ। রাকেশ ঝুনঝুনওয়ালা অ্যাপ্রক্সিমেটলি 1.71 এরকম রেটের মধ্যে ইন করে এবং তারা আগেও কিছু শেয়ার থাকে। তো এখানে মেজর ইনটা নেয় এবং এই শেয়ারটা 2002 থেকে 2021 পর্যন্ত সে মোরালেস ধরে রাখি। তো 2021 পর্যন্ত যদি আমি আসি, তাহলে প্রায় 2021 পর্যন্ত প্রায় 2200 টাকার মতো হয়। তার মানে 1 টাকার শেয়ার 2200 টাকা হয়েছে, তার মানে 1 লাখ টাকা 20 কোটি টাকা হয়। তো সেই হিসাবে যদি আমি একটু হিসাব করি, যে এখানে রাকেশ ঝুনঝুনওয়ালা একাই কিন্তু ইনভেস্ট করে না, আরও প্রায় যারা শেয়ার মার্কেটে ছিল 5%, মানে তাদের যে ওভারঅল পপুলেশন আছে, তার দেখা যায় একটা মেজর পোর্শন কিন্তু ইনভেস্ট করে তখনই 2002-এ। বাট অনেকেই ধরে রাখতে পারে না শেয়ারটা, মানে প্রায় 95% এই শেয়ারটা প্রায় 9 বছর বা 7 বছর ধরে রাখতে পারে না এবং অল্প প্রফিটেই সেল হয়ে বার হয়ে আসে। তো এইখানেই কিন্তু ট্রিকি পয়েন্টটা, যে আপনি যে শেয়ার কিনতেছেন অনেক চিন্তা ভাবনা করে পারফেক্টলি শেয়ার কিনলেন, কিন্তু আপনি কতদিন ধরবেন? অ্যাকচুয়ালি 10 বছর ধরে রাখার পরে কিন্তু 1 টাকা শেয়ার মাত্র দেখা গেছে যে এখানে 50 টাকার মতো। সো 50 টাকাও যদি হয় একজনের জন্য, কিন্তু যেমন 1 লাখ টাকা হয় 50 লাখ টাকা, তো সেই প্রফিটটা নিয়ে গন কেস। বাট মাল্টিবেগার এবং 100x মাল্টিবেগার ধরে রাখতে হলে কিন্তু সেই পরিমাণ ধৈর্যই থাকতে হবে এবং ওই কোম্পানির এগেনস্টে কনফিডেন্ট থাকতে হবে আনলেস কোম্পানিটা না বাড়া পর্যন্ত বার হওয়া উচিত না। এখানেই সবচেয়ে বেশি চ্যালেঞ্জ আমাদের ক্ষুদ্র ইনভেস্টারের ক্ষেত্রে, যে আমরা নর্মালি অল্প প্রফিটেই খুশি, এটা স্বাভাবিক, সবার ক্ষেত্রেই কিছু প্রফিট টেক করা উচিত। বাট এখানে এই ধৈর্যটা রাখাটা, এটাই অনেক বড় একটা চ্যালেঞ্জ, যেটা কিন্তু সবার ক্ষেত্রে সম্ভব হওয়াটা অনেক ডিফিকাল্ট যদি আপনি আপনার সাইকোলজিকে ওই স্ট্যান্ডার্ডে বিল্ড না করতে পারেন। এটা দেখে আমি ইন্সপায়ার হলাম 100 বেগারের এই ভিডিওটা বানানোর। সেটা হচ্ছে ক্রিস্টোফার মেয়ারের একটা বই, এবং মেনলি বেগার ওয়ার্ডটা আসে হলো
মেনলি বেগার ওয়ার্ডটা আসে হচ্ছে পিটার লিঞ্চের কথা থেকে। বেসিক্যালি বেগার বলতেই আমাদের ফার্স্টে বুঝতে হবে যে আপনি কতদিনে কত পার্সেন্টেজ হারে স্টকটা বাড়াতে চান। সাপোজ যদি আপনার রিটার্ন 10% হারে বাড়ে, তাহলে আপনার 100 বেগার হতে একটা স্টকের 50 ইয়ার্স লাগবে, এবং নর্মালি এটা ইনফ্লেশনকে বিট করতে পারে না। এভাবে যদি বাড়ে তাহলে আপনাকে অবশ্যই এর থেকে বেশি বাড়াতে হবে। এবং যদি দেখুন, যদি 20% হারেও আপনি বাড়াতে পারেন তাহলে প্রতি বছরে, তাহলে কিন্তু 25 ইয়ার্স লাগবে 100 বেগার হতে। এভাবেই 10 ইয়ার্সের মধ্যে যদি আপনি একটা স্টককে 100 গুণ মাল্টিবেগার করতে চান, তাহলে 48% হারে বাড়তে হবে। সো এখানে একটা বলার ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন যে কীভাবে মাল্টিবেগার স্টক ফাইন্ড আউট করতে হয়। এবার আমরা যদি দেখি যে ক্রিস্টোফারের মতে 100 বেগার হতে হলে কি কি গুণগুলো থাকতে হবে একটা স্টকের, সেগুলোই আমরা দেখি। এই সামঞ্জস্যপূর্ণ উচ্চ আরওই এবং আরওই এবং আরওসিই থাকতে হবে, এবং ক্যাশ ফ্লো অবশ্যই ভালো হতে হবে ওই কোম্পানির। এখানে আরেকটু বড় ব্যাপার, একটা কোম্পানির বেসিক্যালি দুইটা ইঞ্জিন দ্বারা চালিত হয় তার মতে, এবং একটা হলো পি এবং আরেকটা হলো ইপিএস। বোথ যখন ইপিএস বাড়বে অবশ্যই পিই বাড়তে হবে, এবং পিই আর ইপিএস যখন সমান তালে বাড়বে তখন কিন্তু কোম্পানিটার প্রাইস মুভমেন্টও খুব তাড়াতাড়ি হবে। বেসিক্যালি আমরা লোয়ার পি স্টক খুঁজি, মানে আমরা খুঁজতে চাই এরকম স্টক যেগুলো এখন মার্কেটে আন্ডার ভ্যালু হচ্ছে, বাট ভবিষ্যতে যে কোম্পানিগুলো ভালো করবে এবং যার বিজনেস পারফরমেন্স ভালো কারেন্টলি এবং এটা কন্টিনিউটি আছে, সেই স্টক কিন্তু অবশ্যই আপনার মাল্টিবেগার হওয়ার সম্ভাবনা রাখে। 100 গুণ বেগার তৈরি করতে হলে অবশ্যই ছোট লাভের জন্য ফোকাস করা যাবে না, আপনাকে বড় লাভের জন্যই চিন্তা করতে হবে। যখন স্টকটা বাড়বে তখন তাকে বাড়তে দিতে হবে, এবং আপনার একটা সার্টেন পর্যায়ে কিছুটা করে আপনার পোর্টফোলিওকে অফলোড করে আপনার প্রফিটটা টেক করে নিতে হবে অল্প অল্প করে। ওই ক্যালকুলেশনটা এক সময় আরেকবার দেখানো যাবে যদি আপনারা ইন্টারেস্টেড হন। স্বল্পমেয়াদে আয়ের উঠানামা ও দীর্ঘমেয়াদে আয়ের শক্তি দুটোর পার্থক্য বুঝতে হবে। নিম্নে একাধিক পছন্দের, মানে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, যেটাকে আমরা মোডস বলি। মোডস মানে হচ্ছে বারবারই বলা হচ্ছে যে এরকম যে আপনার একটা দুর্গের চারপাশে আগেকার দিনে পানির মাধ্যমে প্রোটেকশন তৈরি করা হতো, যার মাধ্যমে সৈন্যরা ইজিলি ওই দুর্গে অ্যাটাক না করতে পারে। তো ওই ব্যবসারও এরকম কোনো একটা মোডস থাকতে হবে। আপনার একটি শক্তিশালী ব্র্যান্ড থাকতে পারে, যেমন অ্যাপল। প্রযুক্তি পরীক্ষা হতে পারে, প্রযুক্তিতে আপনি আগে থাকতে পারেন, কম খরচে উৎপাদন করতে পারেন, আপনি নেটওয়ার্কে প্রভাব উপভোগ করেন। এটা সুইচ করতে অনেক খরচ হয়, যে প্রোডাক্ট আপনি দিচ্ছেন সেটা থেকে অন্য প্রোডাক্টে যেটা অনেক খরচ হবে। প্রবেশ বাধা, ছোট বাজারের সবচেয়ে বড় কোম্পানি, এরকম হতে পারে যে ওই বাজারে সবচেয়ে বড় কোম্পানি। ছোট কোম্পানি হতে হবে, অবশ্যই লো ক্যাপিটাল কোম্পানি হতে হবে, মার্কেট ক্যাপটা লো থাকতে হবে, 2000 কোটি নিচে থাকলে ভালো হবে। ব্যবস্থাপনা অবশ্যই ভালো হতে হবে। ব্যবস্থাপনা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেমন লিডারশিপ যেটাকে বলে। যেমন রতন টাটার কথা যদি আমরা চিন্তা করি, সে হচ্ছে এমন একজন লিডার যে কিনা 40 ইয়ার্সে তার ব্যবসাকে অনেক গ্রোথ দিতে সক্ষম হয়, এবং কন্টিনিউটি সে লিডারশিপ হোল্ড করে থাকে। এই জিনিসটা হতে হলে গভর্নমেন্টের সাপোর্টও লাগে, গভর্নমেন্টকেও ব্যবসায়িক মাইন্ডেড হইতে হয়। তাহলে কিন্তু অবশ্যই একটা কোম্পানি যে ব্যবস্থাপনা বলটা আছে সেটা কাজে লাগে, কোম্পানির উন্নতি হবে। মালিক অপারেটরদের পছন্দ, সংখ্যা ছাড়িয়ে যান। এখন অনেক সময় দেখা যায় যে যেই স্টকগুলো মাল্টিবেগার হয় সেটা কিন্তু এখন বোরিং শেয়ার হিসাবে মনে হয়, যে যেমন সাপোজ স্কয়ার ফার্মা এখন কিন্তু অনেকটা বোরিং শেয়ার মনে হচ্ছে, বাট এটার পোটেনশিয়াল আছে, এটা আমার মনে হয়। হট সেক্টর এড়িয়ে চলুন। কিছু হট সেক্টর থাকে যেগুলো হঠাৎ করে একটা লাইমলাইট হয়, যে সাপোজ এখন সোলার এনার্জির ওপর সবচেয়ে গুরুত্বারোপ, এবং এই সোলার এনার্জি হঠাৎ করে ভালো হবে, বা ইলেকট্রিক ভেহিকেল ভালো হবে। এই সকল ব্যাপারে একটু এগুলোর থেকে এড়িয়ে চলাই ভালো, কারণ কি হট সেক্টর মানে হচ্ছে রিস্কি সেক্টর। আর ব্যাপারটা হচ্ছে যে যদি ওর ব্যবসা ওই সেন্সে ভালো না করে তাহলে কিন্তু আলটিমেটলি ওইখান থেকে সে কোনো গেইন জেনারেট করতে পারবে না।
পর্যাপ্ত গবেষণা করুন, সরলই সেরা, মানে সিম্পলসিটি ইজ বেস্ট। লভ্যাংশ, কতটুকু লভ্যাংশ নেবেন এটা একটা চিন্তা করে রাখা। অবশ্যই ডাইভার্সিফিকেশন থাকতে হবে, এবং ডাইভার্সিফিকেশনের জন্য অ্যাটলিস্ট 10 থেকে 20টা স্টক চুজ করা। দীর্ঘমেয়াদের জন্য স্টক রাখুন, অবশ্যই দীর্ঘমেয়াদের জন্য রাখতে হবে, কিন্তু কোম্পানির আর্থিক ও ব্যবস্থাপনা পরিবর্তন পর্যবেক্ষণ করতে ভুলবেন না। বেসিক্যালি স্টক খালি রাখলেই হবে না, আপনাকে অবশ্যই একটা স্টকের ব্যবস্থাপনা পরিচালনার কোনো পরিবর্তন হচ্ছে কিনা, বা ফিনান্সিয়াল কন্ডিশনের কোনো পরিবর্তন হচ্ছে কিনা, কোম্পানি কোনো একটা ভুল ডিসিশন নিয়েছে কিনা, যেটার মাধ্যমে ফিউচারে বা কারেন্টলি কোম্পানি একটা বার্ডেন ক্রিয়েট হয়ে যাচ্ছে, এগুলো জিনিস মাথায় রাখতে হবে। কারণ কি, যদি আপনি এইগুলো জিনিসে কোনো একটা নেগেটিভ দেখেন, ওই কোম্পানিটা 20 বছর হোল্ড করতেছেন বা 10 বছর হোল্ড করতেছেন, মিডলে 1 ইয়ারে আপনাকে এই জিনিসগুলো অবজার্ভ রাখতে হবে। যদি আপনি মনে করেন যে এটা এখন চেঞ্জ করে ফেলা উচিত স্টকটা, ইউ শুড টেক চেঞ্জ। বাট আপনি যদি বুঝেও ওটাকে হোল্ড করেন, তাহলে কিন্তু সেই হোল্ড করার কোনো বেসিক্যালি মূল্য থাকে না। কফি ক্যান পোর্টফোলিও, এখানেও কয়েকটা বইয়ের কথা বলেছে। কফি ক্যান পোর্টফোলিও একটা বই, যেটা কিনা বোঝানো হচ্ছে এরকম যে কিছু স্টক 10টা স্টক কিনে ফেলে রেখে দেয়, তাহলে কি হবে যে এই 10টা স্টক কিন্তু একটা লং টার্মের জন্য থেকে যাচ্ছে আপনার পোর্টফোলিওতে, এবং এই 10টা স্টক থেকে কিন্তু আপনি বিজয়ী হতে পারেন। এটাকেই বোঝাচ্ছে কফি ক্যান পোর্টফোলিও। অনেক সময় দেখা যায় অনিচ্ছুক বিক্রেতা হতে হবে, আপনাকে অনিচ্ছুক বিক্রেতা হতে হবে। আপনি যদি 100 বেগারের জন্য স্বীকার করেন, তবে আপনাকে অবশ্যই আপনার গাধার ওপর বসতে শিখতে হবে। সবাই তো আমরা ঘোড়ার ওপরই বসতে চাই না, ফাস্টেস্ট যাওয়ার জন্য, বাট 100 বেগার চুজ করার জন্য গাধার ওপরেও বসা লাগতে পারে। এখানে কিন্তু আমি যে টাইটানের উদাহরণটা দেখালাম, এখানে কিন্তু অনেকটা টাইটান কিন্তু 8-9 বছর শেয়ারের কোনো মুভমেন্টই ছিল না, খুব সামান্য মুভমেন্ট ছিল। তো গাধা যেরকম স্লো গতিতে আগায়, এই 8-9 বছর কিন্তু টাইটান ওভাবে স্লো গতিতে আগাইছিল, বাট সে কিন্তু পাওয়ার জেনারেট করতেছিল তার বিজনেসে, এবং সেটা করে সে হঠাৎ করে বুস্টিং করে তার বিজনেস, যাই কারণে তার শেয়ার প্রাইসও অনেক রেজ হয়ে যায়। কমন স্টক অ্যান্ড আনকমন প্রফিট বইয়ে ফিল ফিশারের একটি ছিল কখন বিক্রি করতে হবে নামক অধ্যায়ে। যদি একটি সাধারণ স্টক কেনার সময় কাজটি সঠিকভাবে করা হয়ে থাকে, তবে এটি বিক্রি করার সময় প্রায় কখনোই না। কিন্তু এমনকি ফিশার থেকে অনুমতি দেয়, এবং শুধুমাত্র 3টি কারণে বিক্রি করার জন্য। আপনি আসল কেনাকাটায় ভুল করেছেন, মানে কেনাকাটা করার সময় স্টকটা ভুল হয়েছে, স্টকটা আর আপনার বিনিয়োগ মানদণ্ড পূরণ করেন না, আপনার যে বিনিয়োগের যে মানদণ্ড আছে সেটা স্টকটা পূরণ করতেছে না। ভালো সুযোগ, ওই স্টকের থেকে আপনি আরও ভালো সুযোগ পাইছেন। যখন বিক্রি করবেন না, স্টক যদি হুট করে পড়ে যায়, তাহলে ভয় পেয়ে ফোর্স সেলিং করাটা ঠিক হবে না। আবার স্টক কোথাও যাচ্ছে না, মানে কোনো মুভমেন্ট করছে না, সেক্ষেত্রেও কিন্তু স্টকটা সেল করে দেওয়া ঠিক হবে না। মার্কেটকে কখনোই টাইমিং করা ঠিক না। ডাইজেস্ট অস্থিরতা, আপস অ্যান্ড ডাউনকে ডাইজেস্ট করতে হবে। বোরিং ফিল করতে মানা করা হচ্ছে। স্নুকার করবেন না। স্ক্যাম এড়িয়ে চলতে বলা হচ্ছে, কোনো ধরনের স্ক্যাম না করতেই বলা হচ্ছে। মার্কেট ক্র্যাশ বিশাল সুযোগ, যখনই মার্কেট ক্র্যাশ করবে এটা কিন্তু বিশাল সুযোগ। তো কনক্লুশনে আমার যে পয়েন্টটা বলার আছে যে নর্মালি টু মেক বিগ মানি ফ্রম স্টকস, বড় মানি যদি আপনি জেনারেট করতে চান স্টক থেকে, ইউ মাস্ট হ্যাভ দ্য ভিশন টু সি, মানে এমন কিছু দেখতে হবে আপনাকে যে এই কোম্পানিটা ভবিষ্যতে ভালো করবেই, এই বিষয়টা দেখতে হবে, বা ওই কোম্পানির ওপরে আস্থা থাকতে হবে। কারেজ টু বাই অ্যান্ড পেশেন্ট টু হোল্ড, কারেজ থাকতে হবে এবং ধৈর্য থাকতে হবে হোল্ড করার জন্য। অ্যান্ড পেশেন্ট ইজ দ্য রেয়ারেস্ট অফ দ্য 3, এখানে কিন্তু 3টা জিনিস বলা হয়েছে, ভিশন, কারেজ অ্যান্ড পেশেন্ট। এই পেশেন্টটাই হচ্ছে আমাদের মধ্যে বিল্ড করতে হবে, যেটা আমাদের মধ্যে সবচেয়ে বেশি রেয়ার। সো হোপ সবাই বুঝতে পারছেন ভিডিওটা। আপনাদের জন্য কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টটা করবেন। আমি এই নেক্সট ভিডিওগুলোতে আমার ওয়ার্কশপ নিয়ে কিছু কাজ করব, কিছু মাল্টিব্যাগার স্টক বাংলাদেশের মার্কেটে খুঁজে পাওয়ার চেষ্টা করব। সো সবাই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি যারা দেখছেন, এবং ভালো থাকুন। থ্যাংক ইউ।